মাই ডিয়ার স্টুডেন্টস, আমি আরও একটা গ্রামার ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। এই গ্রামার ক্লাসগুলো তুমি যদি রেগুলার দেখো তাহলে কিন্তু স্কুলের যে পরীক্ষাগুলো সেই পরীক্ষার সমস্ত গ্রামার তুমি সুন্দর সলভ করতে পারবে, মাধ্যমিকে কমন পেয়ে যাবে, বা কমন না পেলেও এই প্র্যাকটিসের জন্য যে নলেজটা তোমার হবে, যে এক্সপেরিয়েন্স হবে, সেই এক্সপেরিয়েন্স কাজে লাগিয়ে কিন্তু তুমি গ্রামারগুলোকে সুন্দরভাবে ট্যাকেল করতে পারবে। এখন যদি তোমরা রিয়ালাইজ করো যে না, এই ক্লাসগুলো তোমাদের প্রয়োজনে আসবে, তাহলে আমার বলতে লাগবে না, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে কি সাবস্ক্রাইব করবে। আমি বললেই কি তোমরা করবে? তোমাদের ভেতর থেকে যদি একটা তাগিদ আসে, ইচ্ছা হয় যে না, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা যেতে পারে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। দেখো, প্রথমেই বলছে অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্ব, অর্থাৎ দেখেছো ব্র্যাকেটে 3টে করে ভার্ব দেওয়া আছে। আমি আগেও বলেছি ভার্ব বসাতে গেলে, কোন ভার্বটা সিলেক্ট করতে গেলে প্রথমেই তোমায় বুঝে নিতে হবে যে এটি পুরো ব্যাপারটা কোন টেন্সে আছে। ইজিপশিয়ান, জানো সেই মিশরীয় সভ্যতা, সে কি আজকের কথা? তাহলে মিশরীয় সভ্যতাতে যে ফেরাওদের মমি বানিয়ে রাখা হতো, সেই ঘটনা তো আজকের না। আমরা তখন শিওর হয়ে গেলাম পুরো ব্যাপারটাই কিসে আছে? পাস্টে আছে। দ্য ইজিপশিয়ান, পাস্টে যখন হবে, উইল ডিসকভার, ফিউচার হবে না, হ্যাড ডিসকভারও দরকার নেই, জাস্ট সিম্পল পাস্টের, পাস্ট ইনডেফিনাইট। আমরা এখানে কি লিখবো? আমরা লিখবো ডিসকভার্ড, আমরা এইটা নেব, ডিসকভার্ড। তাহলে কি, ইজিপশিয়ান মিশরীয়রা আবিষ্কার করেছিল ওয়ে মানে একটা উপায় অফ প্রিজার্ভিং, সংরক্ষণ করতে, প্রিজার্ভ করতে কি, দ্য বডিজ অফ দ্য পিপল। এখানে বডিজ অফ দ্য পিপল বেসিক্যালি দ্য ফেরাওদের বলা হচ্ছে, মিশরীয় সম্রাটদের। তো মরে যাওয়ার পরে তাদের বডিটাকে প্রিজার্ভ করার যে ওয়ে মানে টেকনিকটা মিশরীয়রা আবিষ্কার করেছিল। কখন তাদেরকে প্রিজার্ভ করতো? আফটার ডেথ। আমাদের যেমন মৃত্যুর পরে মাটি দেওয়া হয়, কবর দেওয়া হয়, অথবা পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু তারা বডিটাকে প্রিজার্ভ করতো। কিন্তু প্রিজার্ভ করবে কি করে? বডি তো পচে যায়, কিন্তু না, তারা প্রিজার্ভ করার, অর্থাৎ বডিটাকে সুরক্ষিতভাবে রেখে দেওয়ার যাতে না পচে, তার একটা ওয়ে তারা ডিসকভার্ড মানে আবিষ্কার করেছিল, পাস্ট ইনডেফিনাইট। দে বলতে কারা? ওই মিশরীয়রা। তারা এই যে হার্বস দেখছো না, হার্বস মানে বিভিন্ন গাছগাছড়া, বিভিন্ন ঔষধি এবং অয়েলস, বিভিন্ন তেল, বিভিন্ন ধরনের গাছগাছড়া, এইগুলো ইউজ করে তারা কি করতো? বডিটাকে ট্রিট করতো। এই যে ট্রিট কথার মানে কি? ট্রিটমেন্ট করা হয়। ট্রিট মানে কারোর সাথে আচরণ করা বোঝায়। এখানে ট্রিট মানে বডিটাকে তারা কেয়ার নিত। তাহলে অবশ্যই এটা কি হবে? তারা এই জিনিসগুলোকে ব্যবহার করতো। এই যে করতো, যেত, খেতে, এগুলো পাস্ট ইনডেফিনাইট। তাহলে অবশ্যই আমরা কোনটা নেবো? ইউজড। তাহলে এখানে কি লিখবো? ইউজ লিখবো, ঠিক আছে? ইউজড। এইগুলো তারা ব্যবহার করতো, বিভিন্ন গাছগাছড়া এবং তেল ব্যবহার করতো টু বডিটাকে কেয়ার নিতে, বডিটাকে ট্রিট করতে, মানে বডিটাকে ঠিকমতো রক্ষণাবেক্ষণ করার জন্য। তাহলে বুঝতেই পারছো, টু ইনফিনিটিভ, টুর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এই একটা প্রেজেন্ট ফর্ম আছে, এটাও একটা প্রেজেন্ট ফর্ম, কিন্তু বলা হচ্ছে টুর পরে যে প্রেজেন্ট ফর্মটা থাকবে তার গায়ে কোনো এস, আইএনজি, পাস্ট ফর্ম কিচ্ছু হবে না, জাস্ট প্রেজেন্ট ফর্ম। তাহলে এই ট্রিটেশনে একটা এস আছে বলে এটা হবে না, তাহলে কোনটা হবে? এইটা হবে। তাহলে আমি এখানে কি লিখে দেবো? ট্রিট। জাস্ট প্রেজেন্ট ফর্মটা হবে, এবং যেটা প্রেজেন্ট ফর্ম হবে তার প্রমাণ হচ্ছে সামনে টু। তাই কোনো একটা ড্যাশের সামনে যদি টু দেখো, তুমি নিজেকে খুব লাকি ভাববে যে টু মানেই আমি শিওর হয়ে যাবো, তারপরে ভার্বের কোন ফর্ম বসবে? প্রেজেন্ট ফর্ম। এবার এসো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। আর্টিকেলস তো 3টে হয়, তোমরা জানো কি? জানো তো, এ অ্যান্ড দি। আর প্রিপোজিশন অনেকই আছে। দোজ হু পাসড, তারা, হু মানে অ্যাডজেক্টিভ ক্লজ, তারা যারা পাস করেছিল নালন্দা ইউনিভার্সিটি থেকে। তাহলে তারা যারা পাস করেছিল নালন্দা ইউনিভার্সিটি থেকে, তাহলে এখানে কি হবে? ফ্রম হবে, মনে থাকবে, ফ্রম। যেমন হি পাস ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, তেমনি তারা সেই সমস্ত পণ্ডিত ব্যক্তিরা যারা পাস করেছিল নালন্দা ইউনিভার্সিটি থেকে, ফ্রম হবে। ক্যারেইড, ওই তারাই যারা নালন্দা ইউনিভার্সিটি, আমাদের একটা প্রাচীন যুগের একটা খুব বিখ্যাত বিশ্ববিদ্যালয়, যেখানে দেশ বিদেশ থেকে মানুষরা কি শিক্ষা লাভের জন্য আসতো। তো সেই নালন্দা ইউনিভার্সিটি থেকে যারা পাস করেছিল তারাই কিন্তু ক্যারেড, পাস্ট ইনডেফিনিট, তারাই বহন করে নিয়ে চলেছিল টর্চ অফ লার্নিং অ্যান্ড উইজডম। লার্নিং মানে কি? শিক্ষা, বিদ্যা, আর কি উইজডম মানে জ্ঞান। তাই এই জ্ঞান, এই যে জ্ঞান বা বিদ্যা, শিক্ষা তারা কোথা থেকে অ্যাকোয়ার করেছে, কোথা থেকে তারা অর্জন করেছে? নালন্দা ইউনিভার্সিটি থেকে। এবং বলে সেইটা মানে শিক্ষা সবসময় দান করতে হয়। তো তারা নালন্দা ইউনিভার্সিটি থেকে সেই শিক্ষা, সেই নালন্দা ইউনিভার্সিটির যে লার্নিং বা উইজডম তারা অর্জন করেছিল, সেই লার্নিং এবং উইজডমের যে টর্চ মানে মশাল, শিক্ষার মশাল, জ্ঞানের মশাল, তাহলে এই টর্চের আগে কি হবে? দি টর্চ, মশালটা, তারা মশালটা বহন করে নিয়ে গিয়েছিল কোথায়? অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের সমস্ত পার্ট, সমস্ত অংশে তারা তাদের
বিশ্বের সমস্ত অংশে তারা তাদের এই জ্ঞান, এই শিক্ষা বা এই জ্ঞানের বিদ্যা বা জ্ঞানের টর্চটি, এই যে দি টর্চ, সেটাকে নিয়ে গেছিল কি হবে, টু অল পার্টস অফ দ্য ওয়ার্ল্ড। বুঝেছো? এখানে বলছে হোয়েন দ্য গার্ল স দ্য স্নেক, এই যে হোয়েন, এটা একটা অ্যাডভার্বিয়াল ক্লজ। কটা ফাইনাইট ভার্ব রয়েছে দেখো, স আর ক্রাইড আউট, তাহলে দুটো ফাইনাইট ভার্ব ক্লজ রয়েছে, তাহলে এটা কমপ্লেক্স। বলছে টার্ন ইনটু সিম্পল সেন্টেন্স। তাহলে এই যে মেয়েটি, এই মেয়েটি একটা সাপ দেখেছিল এবং চিৎকার করেছিল। মেয়েটি পরপর দুটো অ্যাকশন করেছে, মানে মেয়েটি দুটো কাজ করেছে, সাপটা দেখেছিল তারপরে সে চিৎকার করেছিল। খুব সহজ। ঈশ্বরের কাছে বা আল্লাহর কাছে ধন্যবাদ জানাবে বা প্রার্থনা করবে, এরকম ধরনের যাতে প্রশ্ন মাধ্যমিকে বা যে কোনো পরীক্ষায় পড়ে, তুমি কি করবে, বাংলায় ভাবো, এইটাকে নন ফাইনাইট বানাতে হবে। তার মানে কি, সাপটিকে দেখিয়া মেয়েটি চিৎকার দিয়েছিল, আর এই হোয়েন তো লাগবেই না, হোয়েন থাকবে না। তো হোয়েন থাকা মানেই তো সেটা কমপ্লেক্সের একটা, কি বলবো, কমপ্লেক্সের একটা চিহ্ন থেকে যাচ্ছে, কমপ্লেক্স তো আমি রাখবো না। তাহলে আমি কি লিখবো দেখে নাও। দেখো কি করলাম, এই যে স ভার্ব, যেটা ভার্বের কত নম্বর রয়েছে, 2 নম্বর, যতক্ষণ সে ভার্বের পাস্ট ফর্মে আছে তার গায়ে তো প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি দেওয়া যাবে না, তাই স এর প্রেজেন্ট ফর্মটা করলাম, তার গায়ে আইএনজি দিলাম। বাংলা মানে কি জানো, দেখিয়া। তাহলে সাপটি দেখিয়া, আমি কিন্তু সামনে গালটার লেখার প্রয়োজন মনে করছি না, লিখবো না। তাহলে গালটাকে লিখবো কোথায়, এই সিটা তো ওই মেয়েটাই, সুতরাং এই সির জায়গায় আমি গালটা এখানে নিয়ে আসবো। তাহলে উত্তর কি হলো, সিইং দ্য স্নেক দ্য গার্ল ক্রাইড আউট। তাহলে এইটা হয়ে গেল নন ফাইনাইট ভার্ব, আর রয়ে গেল একটাই ফাইনাইট ভার্ব। আর যে বাক্যে ফাইনাইট ভার্ব একটাই থাকে সেটা সিম্পল সেন্টেন্স। তাহলে আগে দুটো ফাইনাইট ভার্ব ছিল, কমপ্লেক্সে ছিল, এখন একটাই ফাইনাইট ভার্ব রইল, কারণ এই ফাইনাইট ভার্বকে আমি আইএনজি যোগ করে নন ফাইনাইট করে দিয়েছি। তার মানে এই বাক্যটি এখন সিম্পল সেন্টেন্সে পরিণত হয়েছে। আমাকে তো সেটাই করতে বলেছে, তাই না? এবার এসো দ্বিতীয় ডু অ্যাজ ডিরেক্টেড। বলছে হোয়াট এ হরিবল এক্সপেরিয়েন্স, হরিবল না কিন্তু, হোয়াট এ হরিবল, হোয়াট এ টেরিবল এক্সপেরিয়েন্স। দেখতে পাচ্ছ এখানে নোট অফ এক্সক্লামেশন, বিস্ময় চিহ্নটা রয়েছে। আর এই যে হরিবল, তার আগে একটা কি রয়েছে, হোয়াট এ। হোয়াটের জায়গায় এখানে হাউও থাকতে পারতো, কি থাকতো, হাউ। অর্থাৎ হোয়াট এ বা হাউটা বোঝাচ্ছে যে হরিবল তো বটেই, কিন্তু যেন একটু মাত্রা অতিরিক্ত। মানে কি, আমরা এইভাবে বলছে যে কি মারাত্মক অভিজ্ঞতা, কি ভয়ানক অভিজ্ঞতা, এই যে একটা জোর দিচ্ছে, কি ভয়ানক অভিজ্ঞতা। তাই এটাকে যখন অ্যাসার্টিভ করতে হবে, প্রথম কাজ হচ্ছে আমার লাস্টে কি আনতে হবে, ফুল স্টপ আনতে হবে। আর প্রথমে একটা কি আনতে হবে, সাবজেক্ট। এখানে সেভাবে কোনো সাবজেক্ট নেই, তো আমি আলাদা করে কি ধরে নিলাম, ইট। তাহলে ইট ইজ, দেখো এখানে কোনো ভার্বও নেই, ধরে নিতে হবে ইজ। তুমি যদি বলতে স্যার আমি কি যদি ওয়াজ ধরি হবে, হ্যাঁ ওয়াজ ধরলেও হবে। তাহলে ইট ইজ এ, এই ভেরিটা দিতে হবে। এই ভেরিটা, এই যে একটা হোয়াট, মানে একটা ফোর্স দিচ্ছে, শুধু হরিবল না, কি হরিবল মানে কি মারাত্মক, কি মারাত্মক, কি বিভৎস, এই যে কি, এই জোরটা দেওয়ার জন্য একটা ভেরি তোমাকে দিতে হবে। তাহলে ইট ইজ এ ভেরি হরিবল এক্সপেরিয়েন্স লিখতে পারো, অথবা ডাইরেক্ট এক্সপেরিয়েন্সটাকে সামনে সাবজেক্ট করতে পারো। কি করতে পারো, দ্য এক্সপেরিয়েন্স ইজ ভেরি হরিবল। তুমি যেটাতে কমফোর্টেবল ফিল করবে সেই উত্তরটাই লিখবে, ঠিক আছে? দেখো এখানে ভয়েস চেঞ্জ বলেছে, হু গেভ ইউ দিস বুক, এটা ভার্বের 2 নম্বর। তাহলে পাস্ট ইনডেফিনাইট, আর পাস্ট ইনডেফিনাইট হলে প্যাসিভ এলিমেন্ট, একটা ওয়াজ বা ওয়্যার বাইরে থেকে আনতে হবে। দুটো অবজেক্ট আছে, ইউ আর দিস বুক। কাকে দিয়েছে, তোমাকে। কি দিয়েছে, দিস বুক। দুটো অবজেক্টের মধ্যে মানুষ জাতীয় অবজেক্টটাকে আমি কি করেছি, আগে এনেছি, ইউ। ইউর সঙ্গে ওয়াজ ওয়্যারের কোনটা হয়, ওয়্যার। তারপরে গেভ তার পাস্ট পার্টিসিপল করেছে কি, গিভেন। করার পরে এই যে এক্সট্রা যে অবজেক্টটা, রিটেইনড অবজেক্ট মানে অবশিষ্ট অবজেক্টটা লিখে দিয়েছি, মানে যাকে আমি নিয়ে যেতে পারিনি সামনে। দুজন তো অবজেক্ট, একজনকে এনেছি সামনে। দিস বুকটা এখানে দিয়েছি বাই, এখানে যদি হি থাকতো তাহলে হি পিছনে গিয়ে কি হতো, বাই হিম। আর হির বদলেই তো হু হয়, তাই না? তাহলে হির বদলে হি অবজেক্টে গেলে কি হয়, হিম। তাহলে হির জায়গায় যেমন হু হয়, তাহলে হিমের জায়গায় আমরা রিলেটিভ প্রোনাউন কি আনি, হুম। তাহলে হু পিছনে গিয়ে কি হবে, বাই হুম। কিন্তু এখানেই শেষ না, আমার জিনিসটা কোশ্চেনে রয়েছে, ঠিক আছে? তাহলে এই যে ইউ ওয়্যার, এই যে সাবজেক্টটা ইউ, তার আগে ওয়্যারটাকে না দিলে তো কোশ্চেন হবে না। আর এই ডব্লিউএইচ এর একটা ক্রাইটেরিয়া আছে, ডব্লিউএইচ কখনোই পিছনে থাকতে চায় না। তাহলে হুম যখন চলে আসবে সামনে, তখন বাই বলবে, ভাই আমাকে নিয়ে যাবি না, আমি তো তোর জন্যই এখানে এসেছি, তোর আগেই তো আমার বসা, তাহলে তুই যদি যাবি আমাকেও নিয়ে চল। তাহলে টোটাল বাই হুমটা সামনে চলে এলো, বিটা ক্যাপিটাল হয়ে গেল, বাই হুম সামনে চলে এলো। আসলে কিন্তু বাই হুমের পিছনেই থাকার কথা, কারণ হুটা অবজেক্টে যাবে, বাই হুম হবে। কিন্তু ওই যে বললাম, হুম কোথায় থাকবে, সামনে, ডব্লিউ শব্দ সামনে থাকবে, তাহলে বাই হুম হয়ে গেল। আর এই ওয়ার্ডটাকে ইউর আগে না দিলে আমার তো কোশ্চেন আনা যাবে না, আমাকে তো কোশ্চেনটা রাখতে হবে। ভয়েস চেঞ্জের নিয়ম কি, যদি কোশ্চেন থাকে কোশ্চেনই আমাকে কি রাখতে হবে। তাহলে কি হলো আলটিমেটলি উত্তর, বাই হুম সামনে নিয়ে এলাম, বাই হুম, ইউ ওয়ার্ডটা ঘুরে গিয়ে কি হবে, ওয়্যার ইউ, তারপরে যা আছে গিভেন দিস বুক বলে আমি জিজ্ঞাসা চিহ্নটা দিয়ে দিলাম। জিজ্ঞাসা চিহ্ন আনার জন্যই এই ওয়্যার ইউ, যেটা ইউ ওয়্যার, ওটাকে আমি ওয়ার্ডটাকে কি ইউর আগে দিলাম, আর বাই হুমকে কোথায় নিয়ে এলাম, সামনে। তাহলে হু দিয়ে কোশ্চেন থাকলে, ভয়েস চেঞ্জ থাকলে এভাবেই তোমরা করবে, ইটস কোয়াইট ইজি। ইস, পরীক্ষায় যদি এরকম সহজ ফ্রেজাল ভার্ব পেয়ে যেতাম,
পেয়ে যাবে, চিন্তা নেই। রিজেম্বলস কথার মানে একই রকম দেখতে হওয়া, ছেলেটার তার বাবার মতো দেখতে। রিজেম্বলসের গ্রুপ ভার্ব সবসময় জানবে কি, টেক আফটার। কি হবে? টেক আফটার। কিন্তু রিজেম্বল প্রেজেন্ট ইনডেফিনাইটে থার্ড পারসন সিঙ্গুলার, রিজেম্বলের গায়ে এস আছে, তাহলে আমার কি লিখতে হবে? টেকের গায়েও একটা এস দিতে হবে, তাহলে কি হবে? টেকস আফটার। হয়ে গেল। এবারে বলছে এক্সটিংগুইশড, এটা কিন্তু ভার্বের সেকেন্ড ফর্ম। ল্যাম্পটা টম নিভিয়ে দিয়েছিল, নিভিয়ে দেওয়া ইংরেজি হচ্ছে পুট আউট, কিন্তু এটা ভার্বের 2 নম্বর। কিন্তু পুটের তো সব ফর্মে কি পুট 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 পুট, তাহলে ওর পাস ফর্মটাও পুট, তাহলে হবে কি পুট আউট। তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, রইল বাকি গেট টু আর পুট আপ উইথ। পুট আপ উইথ মানে হচ্ছে টলারেট, সহ্য করা। এখানে কোনো সহ্য করার কোনো সিনই নেই, সুতরাং এই গেট টু মানে কোনো জায়গায় পৌঁছে যাওয়া। তাহলে বলছে দ্য ট্রেন রিচড, এটা ভার্বের কিন্তু কি 2 নম্বর। তাহলে দিল্লিতে ট্রেনটা পৌঁছে গেছিল, তাহলে উত্তর হবে গেট টু। কিন্তু যেহেতু এটা পাস্টে রয়েছে, শুধু গেট টু লিখলে হবে না, গেটের পাস্ট ফর্মটা তোমাকে লিখতে হবে। তাহলে কি লিখবে? গট টু। এই হয়ে গেল উত্তর। গট টু, পুট আউট, আর কি টেকস আফটার। টেকের গায়ে এসটা দেবে, পুটের পাস্ট ফর্মও পুট, তো পুট আউটই হলো। আর রিচ যেহেতু পাস্টে আছে, তাই গেট টুর পাস্ট ফর্ম গট টু হবে। চলো আজকের মতো এই ক্লাস শেষ হলো, আবার কোনো একটা ক্লাসে দেখা হবে। টাটা, পড়াশোনা করো, সামনে কিন্তু পরীক্ষা। অল দ্য বেস্ট।